আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? শিমুল মেমোরিয়াল নর্সাদ স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। বাইরে যে এখন যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতিতে আমরা সবাই কিন্তু বাসায় আছি। বাসায় থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে সুস্থ থাকতে পারাটা অনেক বড় একটা ব্যাপার হয়ে গেছে। হ্যাঁ, তা সেটার জন্য আমাদের শরীরে প্রতিরোধ ক্ষমতা দরকার। মানে আমরা যেন বাইরের যে করোনা পরিস্থিতি যে চলছে, করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের শরীরে প্রতিরোধ ক্ষমতা বাড়ানো প্রচন্ড দরকার, যেটাকে বলা হয় ইমিউনিটি। হ্যাঁ, এটা বাড়ানোর জন্য আমাদের কি করতে হবে? বেশি বেশি পুষ্টিকর খাবার খেতে হবে, ভিটামিন সি যুক্ত খাবার খেতে হবে। পারতপক্ষে ঠান্ডা খাবারগুলো অ্যাভয়েড করতে হবে, ঠান্ডা লাগানো যাবে না। হ্যাঁ, করোনা ভাইরাস সরাসরি লাংসে অ্যাটাক করে, ফুসফুসকে আক্রান্ত করে। সুতরাং কি করতে হবে? আমরা যেন সুস্থ থাকতে পারি, ঠান্ডা যেন না লাগে সে ব্যবস্থাটা করতে হবে। আমাদেরকে বারবার 20 সেকেন্ড ধরে হাত ধুতে হবে। হ্যাঁ, বারবার হাত ধুতে হবে, মুখে মাস্ক পরতে হবে। হ্যাঁ, আর অপ্রয়োজনে চোখে মুখে নাকে আমরা হাত দিব না, হাত দেওয়া যাবে না। আর পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য এটা তো বাসার ভিতরে আছে, আমরা হাত ধুচ্ছি। বাসার বাইরে গেলে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবো। ঠিক আছে শিক্ষার্থীরা, আজকে তাহলে করোনা সংক্রান্ত বিষয় একটু বলি, এরপরে সরাসরি ক্লাসে চলে যাব। আজকে 24 তারিখ দ্বিতীয় শ্রেণীর গণিত ক্লাস নিয়ে আমি আবার হাজির হয়ে গেছি তোমাদের সাথে। জেসমিন আহমেদ খুশি, শিমুল মেমোরিয়াল নর্সাদ স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। আমাদের আজকে আলোচনার যে প্রথম বিষয়টি সেটি হচ্ছে ফাঁকা ঘর পূরণ করুন। এটা তোমাদের কাছে খুবই পরিচিত একটা বিষয়। চলো আমরা বোর্ডে চলে যাই। 1 নম্বরে আছে 36/4 সমান ফাঁকা ঘর। 36/4 সমান ফাঁকা ঘর। খ নম্বরে আছে 35-18 সমান ফাঁকা ঘর। 35-18 সমান ফাঁকা ঘর। গ নম্বরে আছে 18 গুণ 5 সমান ফাঁকা ঘর। ঘ নম্বরে আছে ফাঁকা ঘর বিয়োগ 16 সমান 34। ঠিক আছে শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমাদের এটা তোলা হয়ে গেছে। চলো আমরা এটা বোর্ড থেকে কমপ্লিট করে আসি। ক নম্বরে আছে 36/4 সমান ফাঁকা ঘর। তাহলে 4 ঘরের নামটা পড়তে হবে, 36 পর্যন্ত যাবো, তাই না? 4 1 4, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36। তাহলে ফাঁকা ঘরে কি বসবে? 9। আমরা ভাগটা কিভাবে দেখাবো? রাফে 36কে 4 দিয়ে ভাগ করব, 4 9 36, 4 9 36। 36-এর নিচে 36 বসলো, 36 থেকে 36 বাদ দিলে হয় 0। আমাদের রাফটা একটা অবশ্যই ফাঁকা ঘর পূরণের সময় সাইডে আমরা দেখানোর চেষ্টা করব। খ নম্বরে দেখো শিক্ষার্থীরা কি বলেছে, 35-18 সমান ফাঁকা ঘর। 35-18 সমান ফাঁকা ঘর। 35 থেকে 18 বাদ দিতে হবে, তাহলে আমরা ফাঁকা ঘরের উত্তরটা পাবো। দেখো খেয়াল করে, এককের ঘরের সংখ্যাটা নিচের সংখ্যার এককের ঘরের অঙ্কটা চাইতে ছোট। 5 ছোট 8 বড়। তাহলে 5কে কত ধরবো শিক্ষার্থীরা? 5কে ধরবো হচ্ছে 15। 8 এরপর থেকে 15 পর্যন্ত গুনবো। 8 এর পর থেকে 15 পর্যন্ত গুনো। 9 10 11 12 13 14 15। কত পেয়েছি? 7 ঘর পর্যন্ত পেলাম। তাহলে এখানে বিয়োগফলে 7 লিখলাম। উপরে যে 15 ধরেছিলাম এক ধার নিয়ে, ওই এক ফেরত দিব কার কাছে এবার বলো? একের কাছে। একের কাছে এক ধার শোধ করে দিলে কত হবে? 2 হবে। 3 থেকে 2 বাদ দিলে হয় 1। বিয়োগফল কত পেলাম আমরা? 17। ফাঁকা ঘরে বসবে 17। ঠিক আছে, এবার দেখো 4 নম্বরে বলেছে 18 গুণ 5 সমান ফাঁকা ঘর। 18কে 5 দিয়ে গুণ করতে হবে। 18 8-এর নিচে 5 বসানো, গুণ করি। 5 8-এ কত? 5 8-এ হচ্ছে 40। 40-এ কত অংশ কোনটা বসবে? 0 বসবে। হাতে কত? 4। 5 1-এ 5, 5 আর 4-এ 9। ঠিক আছে, তাহলে আমাদের গুণফলটা কত পেলাম শিক্ষার্থীরা? 90 পেয়েছি। ফাঁকা ঘরে বসলো 90। এবার ঘ নম্বরে বলেছে ফাঁকা ঘর বিয়োগ 16 সমান 34। ফাঁকা ঘর হচ্ছে বিয়োজনের ঘরটা ফাঁকা। বিয়োজন বিয়োগ বিয়োজ্য সমান বিয়োগফল। বিয়োজন নির্ণয় সূত্র হচ্ছে বিয়োজ্য যোগ বিয়োগফল। তাহলে এই দুটো যোগ করে দিলে আমরা এটার
উত্তরটা পাবো। তাহলে 34 আর 16 যোগ করে দিই। 4 আর 6 যোগ করলে হয় 10, 10 এর 0 হাতে থাকে কত 1, 3 আর 1 এ 4 আর হাতের 1 এ 5। তাহলে 34 আর 16 যোগ করলে হয় 50। ফাঁকা ঘরে বসালাম 50। ঠিক আছে না শিক্ষার্থীরা? চলো আমরা 2 নম্বর স্লাইডে চলে যাই। 2 নম্বরে আছে নিচের সংখ্যাগুলো বানান করে লিখুন। সংখ্যাগুলো দেওয়া আছে, দেখো খেয়াল করে, 24, 25, 28, 29, 30। এবার আমার সাথে সাথে আমরা আজকে 3 বার করে করবো প্রত্যেকটা সংখ্যা। নিচের সংখ্যাগুলো বানান করে লিখুন। কি কি আছে শিক্ষার্থীরা দেখো, 24, 25, 28, 29, 30, তাই না? আমরা 3 বার করে বলছি, 3 বার করে আমার সাথে সাথে তোমরা বলবা, প্লাস খাতায় লিখে নেবা। 24 চ বয় বয়ে যুক্ত রস্বইকার তালব্য স। 24, আবার বলি, চ বয় বয়ে যুক্ত রস্বইকার তালব্য স। 24, 2 10 4 24, বানানটা পড়ে নাও। চ বয় বয়ে যুক্ত রস্বইকার তালব্য স। 24। এবার আছে হচ্ছে 2 10 5 25, 25 এর বানান দেখো, পয় চন্দ্রবিন্দু চয় রস্বইকারে জি তালব্য স। 25, পয় চন্দ্রবিন্দু চয় রস্বইকারে জি তালব্য স। 25, 2 10 5 25, আরেকবার বলে ফেলি, পয় চন্দ্রবিন্দু চয় রস্বইকারে জি তালব্য স। 25। এবার আছে হচ্ছে 2 10 8 28, 28। আমি খেয়াল করেছি তোমরা কিন্তু কত যেন লিখেছিলে, 28, 28 হবে না, 28 হবে। সরে আ তয় আকারেটা তালব্য স। 28, 2 10 8 28। আবার বলি, সরে আ টয় আকারেটা তালব্য স। 28। আবার বলছি, সরে আ টয় আকারেটা তালব্য স। 28। 2 10 9 29, 29 বানানে দেখো, দীর্ঘ উ দন্ত ন উনো তয় রফলা রস্বইকার তালব্য স। 30, 29। আবার বলি, দীর্ঘ উ দন্ত ন উনো তয় রফলা রস্বইকার তালব্য স। 30, 29। 3 এ 0 30, এটা বানানটা বলে ফেলি, তয় রফলা রস্বইকার তালব্য স। 30। আবার বলি, তয় রফলা রস্বইকার তালব্য স। 30, 29 আর হচ্ছে 30। এবার চলো আমরা পরের নম্বরে চলে যাই। পরের নম্বরে কি আছে শিক্ষার্থীরা দেখো, এখানে আছে হচ্ছে সংক্ষেপে উত্তর দিন। সংক্ষেপে উত্তর দিন, এখানে আমরা 5টা প্রশ্ন রেখেছি। 5টা প্রশ্ন পরিমাপ এবং ভগ্নাংশ সংক্রান্ত বিষয় নিয়ে। এবার দেখো 1 নম্বরে 3 এর কয়ে আছে, দেখো 1 টাকার 2 ভাগের 1 অংশ সমান কত পয়সা। শিক্ষার্থীরা, আমরা কিন্তু গত দিনের ক্লাসে একটা প্রশ্ন দেখেছিলাম যে 24 ঘন্টার 3 ভাগের 1 অংশ সমান কত ঘন্টা, এরকম একটা প্রশ্ন ছিল, তাই না? তা আমরা সরাসরি কিন্তু 24 কে 3 দিয়ে ভাগ করতে পেরেছিলাম, কিন্তু খেয়াল করো এখানে বলছে 1 টাকার 2 ভাগের 1 অংশ, তারপরে বলছে কত পয়সা। তার মানে আমাকে কি করতে হবে জানো? আমি জানি আমার বাচ্চারা অনেক অনেক মানে বুদ্ধিমতীও। হ্যাঁ, 1 টাকাকে কি করতে হবে, এখানে যেটা থাকবে আর এখানে যেটা চাইবে, খেয়াল রাখবে যে এখানে যেটা আছে এটা কি এখানে সেরকমই আছে, মানে এখানে টাকায় আছে, এখানে কি টাকা চাইছে না, এখানে টাকা আছে, এখানে পয়সা আছে। যদি টাকা থাকে আর পয়সা দেওয়া থাকে, মানে চাওয়া হয়, তাহলে কি করবো, টাকাকে আগে পয়সায় রূপান্তর করবো। 1 টাকাকে আগে কি করবো, আমরা কি জানি 1 টাকা সমান কত পয়সা, আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা। এইবার ওই 100 পয়সা ধরে 100 পয়সাকে 2 দিয়ে ভাগ করবো। তাহলে দেখো 2 দিয়ে 100 কে ভাগ করলে হয় 50, তাই না? তাহলে আমাদের উত্তরটা তখন 50 পয়সাতে আসবে। ঠিক আছে, 1 টাকার 2 ভাগের 1 অংশ সমান কত পয়সা, 50 পয়সা। শিক্ষার্থীরা বলো তো, এখানে তো 2 ভাগের 1 ভাগ দেওয়া আছে, যদি আমি এখানে 4 ভাগের 1 ভাগ দিতাম তাহলে কি হতো, 1 টাকার 4 ভাগের 1 অংশ যদি বলতাম তাহলে কি হতো, 100 পয়সাকে কত দিয়ে ভাগ করতাম, 4 দিয়ে ভাগ করতাম। 4 দিয়ে তখন 100 কে ভাগ করলে কত পয়সা হয় জানো, মুখে মুখে পারবে, 4 25 100, 25 পয়সা হয় তখন। ঠিক আছে, আচ্ছা আস্তে আস্তে আমরা আরো দেখবো, আরো শিখবো। 2 ভাগের 1 অংশ, তাই না? এবার খ নম্বর দেখো, 2 ভাগের 1 কে কথায় লিখুন। মানে আমরা যেটা সংখ্যায় দেখছি, উপরে 2, উপরে 1, নিচে 2, এটাকে আমরা কথায় কিভাবে লিখবো, নিচে যে সংখ্যাটা থাকে
বানান করে লিখবো, তারপরে ভাগের কথাটা লিখবো, তারপরে উপরে সংখ্যা যেটা থাকবে সেটা লিখবো, লেখার পরে ভাগ কথাটা লিখবো। দেখো নিচে আছে 2, বানান করে লিখলাম, দয় রসুকারে দু রসই 2। এবার ভাগের কথাটা লিখতে হবে, ভয়াকার ভাগ অয়কার ইয়ে রবাগে 2 ভাগে। এবার উপরে আছে 1, একটা বানান করে লিখো, 1 2 ভাগের 1 ভাগ। ঠিক আছে, আমরা এরকম যদি কোনো ভগ্নাংশ থাকে, ভগ্নাংশকে যখনই কথায় বলতে বলবে তখন নিচে যে হর থাকবে, হর দেওয়ার বানান করে লেখার পরে ভাগের, তারপর লবের লব বানান করে লিখে তারপর ভাগ, 2 ভাগের 1 ভাগ। ঠিক আছে, গ নম্বর দেখো, একটি কাগজকে 4টি সমান ভাগে ভাগ করা হলে প্রতিটি ভাগকে কি বলে? একটি কাগজকে 4টি সমান ভাগে ভাগ করে, সমান ভাগে ভাগ করলে প্রতিটি ভাগকে কি বলে? একটা কাগজকে 4টা টুকরা করলে তার মানে 4টা টুকরা হলো। এবার 4টা টুকরার মধ্যে এক একটা টুকরা নিয়ে যদি কথা বলি আমরা, তাহলে 4 ভাগের 1 ভাগ হলো, তাই না? 4 ভাগের 1 ভাগ। ঠিক আছে, একটা কাগজকে আগে 4 টুকরা করেছি, তার মধ্যে থেকে একটা ভাগ উপরে দিয়ে দিয়েছি, তাহলে এটাকে আমরা কথা লিখলে কি হবে? 4 ভাগের 1 ভাগ বা 1/4 বলে। কি বলে? 4 ভাগের 1 ভাগ বা 1/4। অঙ্কে লিখবো, বানান করেও লিখবো, আবার এটাও লিখবো। ঠিক আছে, এই তিনটা ফর্মে আমরা জেনে থাকবো, কখন কোন প্রশ্নটা দেয় আমরা তো বলতে পারবো না, তিনটা জেনে থাকাই ভালো। এবার ঘ নম্বরে কি বলা হচ্ছে? 1 কিলোগ্রাম সমান কত গ্রাম? ঘ নম্বর হচ্ছে 1 কিলোগ্রাম সমান কত গ্রাম? আমরা কি জানি? 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। এবার আমি তোমাদেরকে যদি প্রশ্ন করি 5 কিলোগ্রাম সমান কত গ্রাম? 5 কিলোগ্রাম সমান তাহলে কি 5000 গ্রাম হবে। 1 কিলোগ্রাম সমান যদি 1000 গ্রাম হয়, 2 কিলোগ্রাম সমান তাহলে 2000 গ্রাম, 3 কিলোগ্রাম সমান তাহলে 3000 গ্রাম, সেরকম 8 কিলোগ্রাম সমান কত গ্রাম হবে? তাহলে তোমরা বলো 8000 গ্রাম। এই তো। ও নম্বর কি বলছে দেখো, কত মিলিগ্রামে 1 সেন্টিগ্রাম? এটা আমাদের একদম বেসিক তথ্য। কত মিলিগ্রামে 1 সেন্টিগ্রাম? 10 মিলিগ্রামে 1 সেন্টিগ্রাম হয়। এবার আমি যদি তোমাদেরকে বলি 1 সেন্টিগ্রাম সমান 10 মিলিগ্রাম, তাহলে 2 সেন্টিগ্রাম সমান কত মিলিগ্রাম হবে? 20 মিলিগ্রাম, তাই না? আচ্ছা, এভাবে কিন্তু শিক্ষার্থীরা আমরা সৃজনশীল কিছু কিছু প্রশ্ন আমরা অ্যাড করব। কাজে তোমাদের মানসিকভাবে প্রস্তুতি থাকতেই হবে, সবারই থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার চলো আমরা পরের নম্বরে চলে যাই। পরের নম্বরে কি আছে? পরের নম্বরে আছে হচ্ছে নিচের ধাতব মুদ্রাগুলো দশমিক পদ্ধতিতে টাকায় লিখুন। আমরা দশমিক পদ্ধতিতে 20 পর্যন্ত দ্বিতীয় সময়কে অলরেডি শিখে ফেলেছি, তাই না শিক্ষার্থীরা? এবার আমরা পুরো 1 থেকে 20 পর্যন্ত কিন্তু রিভাইজ দিচ্ছি, আমাদের এটা পড়া জিনিস। চলো, 10 পয়সা সমান 0.10 টাকা। খেয়াল করে দেখেছো দশমিকের পরে মিস কেমন করে পড়লো? দশমিকের পরে প্রত্যেকটা অঙ্ক আলাদা আলাদা করে উচ্চারণ করে পড়তে হয়। আমরা এখানে কিন্তু 10 পয়সা সমান 0.10 টাকা বলতে পারবো না। ঠিক আছে, আমরা ওখানে বলবো 0.10 টাকা। 12 পয়সা সমান কি বলবো? 0.12 টাকা। আবার বলি 12 পয়সা সমান 0.12 টাকা। 13 পয়সা সমান 0.13 টাকা। 14 পয়সা সমান 0.14 টাকা। দেখছো? এবার দেখো আমাদের এই 4টা পয়সা সম্পর্কে আমাদের কিন্তু লেখা হয়ে গেছে। আশা করছি তোমাদের লেখা হয়ে গেছে। চলো আমরা 5 নম্বরে চলে যাই। কি বলেছি 5 নম্বরে? দেখো, এটা আমাদের বোঝার মতো জিনিস। চিত্রের সাহায্যে 2 ভাগের 1 ও 3 ভাগের 1 এর মধ্যে তুলনা করুন। এইবার দেখো শিক্ষার্থীরা, আমরা দুটো বৃত্ত এঁকেছি। হ্যাঁ, আমরা কিন্তু 2 ভাগের 1 কিভাবে আঁকতে পারি? একটা সম্পূর্ণ রুটিকে 2 ভাগে ভাগ করে, সমান 2 ভাগে ভাগ করার পরে এক একটা ভাগকে বলবো আমরা 2 ভাগের 1 ভাগ, তাই না? আর আরেকটা রুটিকে সমান 3 ভাগে ভাগ করব। সমান 3 ভাগে ভাগ করার পরে এক একটা অংশকে আমরা কি বলবো তখন? 3 ভাগের 1 ভাগ, তাই না? 3টা ভাগ করছি আগে, তারপর একটা ভাগে যদি লিখি তাহলে ওই ভাগটাকে এই পুরো 3 ভাগের মধ্যে 1 ভাগে লিখছি, তাই না? আচ্ছা, এইবার তোমরা খেয়াল করে দেখো যে এই একটা রুটিকে 2 ভাগ করলে এই এক একটা ভাগ বড় হবে না একটা রুটিকে 3টা টুকরা করার পরে এই এক একটা ভাগ বড় হবে? আমাকে বলো তো। ভাগ বড় হবে হচ্ছে যেটাকে কম ভাগ করা হবে। হ্যাঁ, যেটাকে একটা রুটিকে 2 ভাগ করলে 2 টুকরা
দুইজনে নিলেও বড় বড় হয়ে গেল। এবার ওই একটা রুটিকেই 3 ভাগে ভাগ করলে 3 জন মিলে নিলে ছোট ছোট টুকরা হবে না, ছোট ছোট টুকরা হবে। তাহলে কি এই এক একটা ভাগ হচ্ছে ছোট। তুলনা করলে দেখা যাবে যে 2 ভাগের 1 বড় আর 3 ভাগের 1 ছোট। তাই তো আমরা তাই দেখলাম না, যদি আম্মুকে কখনো ডিম ভাজি করতে দেখেছো, একটা ডিম যখন 2 ভাগ করে তখন 2 ভাগের সাইজগুলো এক একটা সাইজগুলো বড় হয় না, আর যখন একটা ডিমকে 3 ভাগে ভাগ করে তখন ওই 3 ভাগের এক একটা টুকরো ছোট ছোট হয় না। তার মানে কি যখন 3টা টুকরা করছে তখন এক একটা টুকরা ছোট হয়ে যাচ্ছে, আর যখন 2টা টুকরা করছে তখন এক একটা টুকরা ওইটার তুলনায় বড় হচ্ছে, তাই না? তাহলে আমরা কি বলতে পারি, তুলনা করলে দেখা যাবে যে 2 ভাগের 1 হচ্ছে বড় এবং 3 ভাগের 1 হলো ছোট। কি শিক্ষার্থীরা খুব কঠিন লাগলো না? বারবার করে চর্চা করলে দেখবা ঠিক হয়ে যাবে। এরপরে দেখো আমাদের পরের যে নম্বরটা আছে সেটা হচ্ছে জ্যামিতির অংশ। জ্যামিতির অংশ কি আছে আজকে? চিত্র সহ সংজ্ঞা দিয়ে বলো। এই সংজ্ঞাটা আমরা এর আগেও একদিন পড়েছি, তাই না? আবার পড়ছি। কোন অর্ধবৃত্তের ব্যাসকে অক্ষ ধরে অর্ধবৃত্তটিকে ব্যাসটির চারদিকে একবার ঘোরালে যে ঘনবস্তুর সৃষ্টি হয় তাকে গোলক বলে। আবার বলি, কোন অর্ধবৃত্তের ব্যাসকে অক্ষ ধরে অর্ধবৃত্তটিকে ব্যাসটির চারদিকে একবার ঘোরালে যে ঘনবস্তুর সৃষ্টি হয় তাকে গোলক বলে। আমরা গোলকের চিত্রটা এঁকে দেখিয়েছি, একটা বৃত্ত, তার মাঝামাঝি আমি বলেছিলাম যে ফ্রি হ্যান্ডে একটা ইয়া দিতে হবে, তারপরে এই দুই পাশে ক খ উল্লেখ করবো, নিচে লিখবো চিত্রে ক খ একটি গোলক। শিক্ষার্থীরা চলো আমরা এটা বোর্ড থেকে একবার দেখে আসি কিভাবে আঁকছে। শিক্ষার্থীরা দেখো আমি এখানে কি করছি, প্রথমে কম্পাস দিয়ে আমরা একটা বৃত্ত এঁকে নিব। বৃত্ত আঁকতে আমরা ছোটবেলা থেকে সবাই পারি মোটামুটি, তাই না? এবার কি করব, এটার যে কেন্দ্রটা, কেন্দ্রের উপর দিয়ে কি করব, চাঁদা দিয়ে কিংবা চাঁদা দিয়ে হোক স্কেল দিয়ে হোক, যেহেতু আমরা ফ্রি হ্যান্ডে পরে ঘুরাচ্ছি, স্কেল দিয়ে আগে একটা মাঝ বরাবর দাগ দিয়ে দিব। ঠিক আছে শিক্ষার্থীরা? এবার আমরা কি করব, ফ্রি হ্যান্ডে এই জায়গাটা গোল করে দিব। তারপরে মাঝখান থেকে মুছে দিব। এইবার দুই মাথায় কি লিখে দিব, ক খ, আর নিচে কি লিখবো, চিত্রে ক খ একটি কি গোলক। আঁকলে শিক্ষার্থীরা? আশা করছি আঁকা হয়ে গেছে। চলো আমরা স্লাইডে ফিরে যাই। শিক্ষার্থীরা আমরা আজকে যে ক্লাসটা করলাম, আজকের এই পড়ার উপর ভিত্তি করে আমাদের নেক্সট দিন থাকবে হচ্ছে ফিডব্যাক 7। আজকের পড়াটা বাসায় খুব ভালোভাবে চর্চা করবে, বারবার লিখবে। জ্যামিতি বলো আর অঙ্কই বলো, নামটাই বলো, এগুলো কিন্তু বারবার না লিখলে, বারবার না পড়লে কিন্তু হয় না। হ্যাঁ, চর্চা করতে হবে, তারপর ফিডব্যাকটা কমপ্লিট করবে। আজকের ক্লাসটা ধৈর্য ধরে করার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।